यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। ভারতবর্ষতে রক্ত আর যুদ্ধের পরিস্থিতি রয়েছে। যে মানুষেরা যুদ্ধ চাইছে না, ওরাও এটা জানে যে ও রক্তের ছিটে থেকে নিজের বস্ত্র বাঁচাতে পারবে না। পরিস্থিতিও এমন হচ্ছে যে সবাই কারোর না কারোর ধ্বজার নিচে যুদ্ধ করবার জন্য অসহায় হয়ে রয়েছে। এমনই দুজন পাত্র হল গঙ্গাপুত্র ভীষ্ম আর গান্ধার নরেশ শকুনি। কিন্তু এই দুজনের মধ্যে একটা তফাৎ আছে। গঙ্গাপুত্র নিজের অসহায়তা সম্পর্কে জানেন, এই জন্যই উনি বিজয় কিংবা পরাজয়ের প্রশ্নের উপর চিন্তাই করেন না। উনি তো দুঃখী। কিন্তু গান্ধার নরেশ শকুনি পাশা খেলার নিপুণ খেলোয়াড়। উনি পরাজয়ের ঘুঁটিগুলোকে এগিয়ে যাবার সকল পথ বন্ধ করে দিয়ে লড়াই করতে চাইছেন। বিজয় যাত্রার জন্য বেরোবার পূর্বে পরাজয়ের সমস্ত পথ বন্ধ করে দেওয়া উচিত ভাগ্নে। পরাজয় কিসের গান্ধার নরেশ? এটা কখনো ভুলো না অঙ্গরাজ যে অর্জুনের কাছে দিব্য অস্ত্র আছে। রণভূমিতে অস্ত্র লড়াই করে না মামাশ্রী, সেটা দিব্য অস্ত্রই হোক না কেন। রণভূমিতে যোদ্ধারা লড়াই করে আর ওদেরই জিত কিংবা হার হয়ে থাকে। কিন্তু সাবধান থাকার মধ্যে তো কোনো ক্ষতি নেই। মামাশ্রী, আপনি কি চাইছেন? আমি এটাই চাইছি ভাগ্নে যে ত্রিকর্ত নরেশ তো তোমার মিত্র হন। যদি উনি একদিন পূর্বেই আক্রমণ করে দেন তবে আমাদের সমস্ত কাজ সহজ হয়ে যাবে। মৎস্য দেশের উপর অনেক দিন ধরেই ওনার দৃষ্টি রয়েছে। অনেক যুদ্ধ হয়েছে সুশর্মা আর মৎস্য দেশের মধ্যে, আর সুশর্মা প্রত্যেক যুদ্ধেই অপমানিত হয়েছেন। এবার রাজ্য উনি নিয়ে নেবেন আর পাণ্ডবদের আমরা বৎস। এটা তো সুসংবাদ। তাহলে যাওয়া যাক। বিজয়ী হও। পাণ্ডব। মথুরা থেকে যে গরুগুলো এসেছে, হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে ওদের? সাপে কেটেছে, ছটফট করছে ওরা। তুমি এদের সামলাও, আমি ওদের গিয়ে দেখছি। 6 1 2 3 4 5 6। এই নিন মহারাজ আপনার ঘুঁটি। আমার মাথাতে এটা আসছে না কঙ্ক। তুমি যখন পাশা খেলা নিপুণ আর মহারাজ যুধিষ্ঠিরের সাথে পাশা খেলা করতে, তবে গান্ধার নরেশের কাছে হেরে গেলে কি করে? যুদ্ধের মতোই পাশাতেও কোনো হার জিতের ব্যাকরণ হয় না মহারাজ। কখনো কখনো উত্তম শ্রেণীর খেলোয়াড়ও হেরে গিয়ে থাকে। কিন্তু আমি তো শুনেছিলাম যে গান্ধার নরেশ কপটতা করেছিল। যদি উনি কপটতা নাও করতেন তবু ইন্দ্রপ্রস্থ নরেশ হেরেই যেতেন।
যদি কপটতা করেও থাকেন, তবে জ্যেষ্ঠ কুরুবংশীয় গঙ্গাপুত্র ভীষ্ম ওনাকে আটকানো উচিত মনে করেননি। আচার্য দ্রোণ আর কৃপাচার্য মৌন ছিলেন, আর স্বয়ং জ্যেষ্ঠ পাণ্ডুপুত্র যুধিষ্ঠির ওই প্রশ্ন ওঠাননি। এই জন্য ওখানে যা কিছু হয়েছে তাকে আপনি পাণ্ডবদের জন্যই ছেড়ে দিন মহারাজ। আপনি পাশা ফেলুন, চালুন মহারাজ। মহারাজের জয় হোক। বলো। ত্রিগর্ত দেশে সুশর্মা সেনা নিয়ে এসেছিলেন আর গোপালকদের হত্যা করে আমাদের গরুগুলো হাঁকিয়ে নিয়ে গেছেন। এক কিচকের না থাকাতে সুশর্মা এতটা সাহস হয়ে গেছে? ও কি এটা ভাবতে শুরু করেছে মৎস্য দেশে ক্ষত্রিয় বাস করে না? আমাদের রথ তৈরি করা হোক। যথাজ্ঞা। মহারাজ, যদি আপনার আজ্ঞা হয় তবে আমি কিছু নিবেদন করব। আজ্ঞা দিলাম। আমিও এক ঋষির কাছে ধনুর্বিদ্যা শিখেছি মহারাজ। যদি আপনার আজ্ঞা হয় তবে আমিও যাই। অবশ্যই চলো কঙ্ক। আর হ্যাঁ মহারাজ, আপনার পাচক বল্লভ অস্ত্র প্রয়োগে নিপুণ, আর তন্তিপাল এবং গ্রন্থিকও উত্তম সৈনিক। যদি এদের তিনজনও রথ পেয়ে যায় তবে মহারাজের জয় নিশ্চিত। এসব কি বলছো কঙ্ক? রাখাল আবার যুদ্ধ কি করে করতে পারে? কিংবা আস্তাবল যে সামলায়, ঘোড়ার যে সেবা করে, সে যুদ্ধ কি করে করবে? আমি ঠিক কথাই বলছি মহারাজ। স্বয়ং জ্যেষ্ঠ কুন্তিপুত্র এই তিনজনকে সর্বদাই নিজের সাথে রাখতেন। তাহলে ঠিক আছে, আমিও তিনজনকেই রথ দেব। চলো।
বল্লভ, যাও ত্রিগর্ত নরেশকে বন্দি করো। থামো তোমরা। নিজের নিজের অস্ত্র নিচে রেখে দাও, নয়তো তোমাদের রাজার মস্তক ধর থেকে আলাদা করে দেব। মহারাজের জয় হোক। এই রইল আপনার অপরাধী। আমার প্রস্তাব এই মহারাজ, একে ক্ষমা করে দিন, কারণ ক্ষমাই সবচেয়ে উত্তম ধর্ম। সম্রাট যুধিষ্ঠির কি একে ক্ষমা করে দিতেন কঙ্ক? উনার কথা বলবেন না মহারাজ, উনি তো নিজেকে ছাড়া সবাইকে ক্ষমা করতে থাকেন। যাও, যদিও তোমার অপরাধ ক্ষমার যোগ্য ছিল না, কিন্তু কঙ্কের প্রস্তাবে আমি তোমাকে ক্ষমা করে দিচ্ছি। যাও ত্রিগর্ত নরেশ, যাও। একজন অশ্বারোহী বিরাটনগরের উদ্দেশ্যে প্রস্থান করুক, আর চিন্তিত নগরবাসীদেরকে আমাদের বিজয়ের শুভ সংবাদ শোনাক। আমি সেনাদের সাথে এখানে বিশ্রাম করব। দাঁড়ান, আপনি ভেতরে যেতে পারবেন না। যুবরাজকে বলো যে এক সৈনিক অশুভ সমাচার নিয়ে এসেছে। তুমি বিজয়ের শুভ সমাচার নিয়ে এসেছো সৈনিক। যাত্রা তোমাকে ক্লান্ত করে দিয়েছে নিশ্চয়ই, কিন্তু তুমি পিতাশ্রীর কাছে যাও আর ওনাকে বলো যে কিছুদিন ওখানেই বিশ্রাম করুন, কারণ এই নগর অবশ্যই এটা চাইবে যখন উনি বিজয় যাত্রা থেকে ফিরবেন তখন এই নগর ওনার স্বাগতর জন্য নগরের দ্বারের থালাতে আরতির প্রদীপের মতন দুলতে থাকবে। যাও। যথাজ্ঞা যুবরাজ। যদি আমি পিতাশ্রীর সাথে গিয়ে থাকতাম তবে আমাদের এত সৈনিক মারা যেত না, আর স্বয়ং পিতাশ্রীও নিশ্চয়ই ঘায়েল হতেন না। প্রণাম মাতাশ্রী। যুদ্ধের বিষয়ে কোনো সংবাদ এসেছে পুত্র? হ্যাঁ মাতাশ্রী, পিতাশ্রী আঘাত পেয়েছেন, কিন্তু চিন্তার কোনো কারণ নেই। আর আমাদের বিজয় তো হওয়ারই ছিল। আমি এখনই এই কথাই বলছিলাম যে যদি পিতাশ্রী আমাকে তার সঙ্গে নিয়ে যেতেন তবে হয়তো উনি আঘাত না পেয়েই বিজয়শ্রী আমাদের প্রণাম করে নিত, কিন্তু উনি তো অশ্বপালক, গোপালক আর রান্নার পাচককে নিজের সঙ্গে নিয়ে গেছিলেন। এই জন্য আঘাত তো ওনার প্রাপ্যই ছিল। কি সংবাদ এনেছো প্রিয় অনুজ? বিজয় ছাড়া আর কি সংবাদ হতে পারে দিদি? পিতাশ্রীর স্বাগতের আয়োজন শুরু করো। বৃহন্নলা তো বলেই ছিল যে যে সেনার সাথে বল্লভ যাবে তাদের কখনো পরাজয় হতেই পারে না। তুমি আর তোমার বৃহন্নলা। হ্যাঁ,
যুবরাজের জয় হোক। তুমি কি শুভ সংবাদ নিয়ে এসেছো? আমি অশুভ সংবাদ নিয়ে এসেছি যুবরাজ। অশুভ সংবাদ? হ্যাঁ যুবরাজ, অশুভ সংবাদ হলো এটা যে গঙ্গাপুত্র ভীষ্ম, দ্রোণাচার্য, কুলগুরু কৃপাচার্য, যুবরাজ দুর্যোধন, কুমার দুঃশাসন, কুমার বিকর্ণ, অঙ্গরাজ কর্ণ আর মহারথী অশ্বত্থামার মতো যোদ্ধাদের রথের চাকার ঘর্ষণের শব্দে মৎস্যদেশের সীমানা কেঁপে উঠেছে। কিন্তু কুরুবংশের সাথে তো আমাদের মিত্রতা আছে। রাজনীতিতে শত্রুতা আর মিত্রতা ভিন্ন করে দেখার রেখা খুব পাতলা হয় যুবরাজ। তুমি ঠিকই বলেছ। তুমি অশুভ সংবাদ নিয়ে আসোনি, বড়ই শুভ সংবাদ নিয়ে এসেছ। তুমি এই সংবাদকে শুভ সংবাদ বলছো পুত্র? হ্যাঁ মাতাশ্রী, নাম শুনে ভয়ভীত হয়ে যাওয়া কোনো ক্ষত্রিয়কে শোভা দেয় না। গঙ্গাপুত্র ভীষ্ম, দ্রোণাচার্য আর কৃপাচার্য তো বৃদ্ধ হয়ে গেছেন, আর ধৃতরাষ্ট্রপুত্র, অঙ্গরাজ কর্ণ, এরা আমার সামনে আর কতক্ষণ টিকতে পারবে? হ্যাঁ, যদি ওই যুদ্ধতে ভীম আর অর্জুনের মতো যোদ্ধা থাকত, তবে ওই যুদ্ধের রং অন্যরকম হতো। স্বয়ং পিতাশ্রী কি বারবার সভার মাঝখানে এটা ঘোষণা করেননি যে ওনার পুত্র উত্তর যোদ্ধাদের থেকেও বড় যোদ্ধা? তবে ওনার বাক্যকে সত্য প্রমাণ করার সুযোগ আমি নিজের হাত থেকে কি করেই বা যেতে দিই? আপনি পিতাশ্রীকে স্বাগত জানানোর ব্যবস্থা করুন। আমি এই যাব আর ওদের হারিয়ে এই ফিরে আসব। কিন্তু এটা তো ভাবো পুত্র, যে গঙ্গাপুত্র ভীষ্ম, দ্রোণাচার্য, কৃপাচার্য, দুর্যোধন, দুঃশাসন, কর্ণ, অশ্বত্থামা এনারা সাধারণ যোদ্ধা নন পুত্র। সাধারণ যোদ্ধাদের সাথে যুদ্ধ করা তো আপনার পুত্রের অপমান মাতাশ্রী। যুবরাজ ঠিক বলছেন মহারানী। একটু ভাবুন, যদি উনি হারেন তবে কাদের কাছে, আর যদি জেতেন তবে কাদের হারিয়ে? গঙ্গাপুত্র ভীষ্ম, দ্রোণাচার্য, কৃপাচার্য, আর ওনারা তো পরাজয় স্বাদই জানেন না। আমার পরাজয়ের তো প্রশ্নই উঠছে না বৃহন্নলা। তুমি এটা তো ভাবো যে ওদের হারিয়ে আমি তোমার পাণ্ডবদের আর তোমার মহারানী দ্রৌপদীর অপমানের প্রতিশোধ নেব। যুবরাজের কাছে একটি নিবেদন, যদি রাজকুমার বৃহন্নলাকে নিজে সারথি বানান তবে বিজয়ী সুনিশ্চিত হবে। বৃহন্নলা? আমি কোনো সঙ্গীত ছাড়াতে যাচ্ছি না শৈরিন্দ্রী, আমি তো রণভূমিতে যাচ্ছি। সেই জন্যই আমি এই নিবেদন করছি রাজকুমার। স্বয়ং মহারথী অর্জুনও অনেক যুদ্ধে একে সারথি করে নিয়ে গেছেন। মহারথী অর্জুন এই ক্লিপকে নিজের সারথি করতেন? হ্যাঁ। এটা শুনে তো আমার মনে হচ্ছে যে তুমি মহারথী অর্জুনকে জানোই না। ক্ষমা করবেন যুবরাজ, আমি যা জানতাম সেটাই বলেছি। শৈরেন্দ্রী মিথ্যে কথা বলে না পুত্র। কিচকের বিষয়ে যা বলেছিল সেটাই হয়েছে। ঠিক আছে বৃহন্নলা, তুমি সারথি হও। যথা আজ্ঞা যুবরাজ। বৃহন্নলা? হ্যাঁ রাজকুমারী। জানি না কেন আমার মন বলছে বিজয় আমার ভ্রাতাশ্রীরই হবে। হ্যাঁ, আমি এটাও শুনেছি কুরুযোদ্ধারা ভীষণ ভালো বস্ত্র পরেন। ফেরবার সময় আমার পুতুলদের জন্য বস্ত্র আনবে। যথা আজ্ঞা রাজকুমারী। তাছাড়া যুবরাজের বিজয়ের পর সব দেহের বস্ত্র খুলে নিতে কতক্ষণই বা লাগবে? কিন্তু গঙ্গাপুত্র ভীষ্ম, দ্রোণাচার্য ওনারা শ্বেত বস্ত্র পরে থাকেন। আচ্ছা, তবে ঠিক আছে, ওদের বস্ত্র আনবে না? যথা আজ্ঞা রাজকুমারী, যথা আজ্ঞা। তুমি দেখে নিও বৃহন্নলা, যে কৌরবদের আমি এমনভাবে কেটে ফেলে দেব যেমন কৃষকরা ফসল কাটে। আর আমি পিতাশ্রীর ফেরবার আগেই বিরাটনগরে ফিরব। আর যখন পিতাশ্রী এটা জানতে পারবেন যে ওনার পুত্র এই বিশাল কুরুশক্তির সেনাদের ধূলিসাৎ করেছে, তখন উনি খুব খুশি হবেন।
যুবরাজ, ওই ধ্বজা গঙ্গাপুত্র ভীষ্মর, ওটা আচার্য দ্রোণের। ওই নীল ধ্বজা কুলগুরু কৃপাচার্যের। আর ওই যে ধ্বজা পিছনে উঠছে ওটা দুর্যোধনের। ওটা দুঃশাসনের। আর ওটা সুতপুত্র কর্ণ। আর ও দ্রোণ পুত্র অশ্বত্থামা। এটা সেনা না সাগর? প্রিয়নলা, এই সেনাদের সাথে তো দেবতাদের সেনাও লড়তে পারবে না। এই সেনার সাগরের তো অন্য প্রান্ত দেখাই যাচ্ছে না। আমার ধনুক আমার কাঁধ থেকে পড়ে যাচ্ছে। আমার বাণ আমার তুনের মধ্যে লুকোবার স্থান খুঁজছে। গঙ্গাপুত্র ভীষ্ম, আচার্য দ্রোণ, কৃপাচার্য, মহারথী দুর্যোধন, কর্ণ, বিকর্ণ, দুঃশাসন, অশ্বত্থামা। আরে বৃহন্নলা, এদের সঙ্গে যুদ্ধ স্বয়ং ইন্দ্র পর্যন্ত ভাববেন না। আর আমি তো কেবল এক বালক মাত্র। পিতাশ্রী তো স্বয়ং সমস্ত সেনা নিয়ে ওই সুশর্মার সাথে লড়তে চলে গেলেন। আর আমাকে 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 এই মহারথীদের কাটবার জন্য একলা ছেড়ে চলে গেলেন। না বৃহন্নলা, না, আমার তো যুদ্ধের কোনো অভিজ্ঞতাও নেই। বৃহন্নলা, চলো চলো, ফিরে যাই বৃহন্নলা। নগরবাসীরা একে ফেরা নয় পালিয়ে যাওয়া বলবে যুবরাজ। আপনি একজন ক্ষত্রিয়, আর যুদ্ধের শুরুতেই পরাজয় স্বীকার করে নিচ্ছেন। রাজকুমারী পুতুলের জন্য আমার কাছে কাপড় চাইলে আমি কি বলবো? হ্যাঁ, আমি নিজের প্রাণের কথা ভাবছি, আর তুমি পুতুলের জন্য বস্ত্রের কথা বলে চলেছ। আপনি কুরুসেনাদের হারানোর জন্য এসেছিলেন যুবরাজ, আর আমি পুতুলের জন্য বস্ত্র নিতে এসেছি। ওখানে নারীদের সামনে তো বীরত্ব দেখাচ্ছিলেন। আপনি যুদ্ধ করুন না করুন, আমি যুদ্ধ অবশ্যই করব। আমি বিরাটনগরের নারীদের ব্যঙ্গের বান খেতে রাজি নই যুবরাজ। হ্যাঁ, নারীরা ব্যঙ্গ করবার হয় করুক, কিন্তু আমি এই মহারথীদের সাথে যুদ্ধ করতে পারবো না। কিছুতেই পারবো না আমি যুদ্ধ করতে, মোটেই পারবো না। এই শুনুন, কোথায় পালাচ্ছেন আপনি? আমাকে পালিয়ে যেতে দাও বৃহন্নলা। আমি তোমাকে 100 স্বর্ণ মুদ্রা দেবো, একটা সোনার রথ দেবো। হ্যাঁ, বুঝেছি। আর 10টা হাতিও নাও। আমাকে পালিয়ে যেতে দাও বৃহন্নলা। হ্যাঁ, দেখছি। আমাকে পালিয়ে যেতে দাও। চলুন তো দেখি এখন রথে। খুব পালিয়ে যাচ্ছিলেন। যেতে দাও। না 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 না, আমাকে পালাতে দাও। না 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 না। যদি যুদ্ধ করার সাহস না থাকে তবে আমার স্থানেই বসুন। আমি কিন্তু পালাতে পারবো না। হ্যাঁ, কারণ যুদ্ধ অবশ্যই হবে। আপনার জায়গায় আমি যুদ্ধ করব। ক্ষত্রিয় তো সেই যে নিজের ভয়কে নিজের শক্তি বানিয়ে নেয়। ভয় পাওয়া কোনো লজ্জার নয়, কিন্তু ভয় পেয়ে পালানো ক্ষত্রিয়কে শোভা দেয় না যুবরাজ। নিন, ধরুন। না, তো মরতে হবে। ও পিতাশ্রী, এবার ওই বৃক্ষের দিকে চলুন। চলুন। আচ্ছা, চল চল। থামুন যুবরাজ। যুবরাজ, হ্যাঁ, এবারে বৃক্ষে উঠুন। এই বৃক্ষের ওপরে উঠবো কেন? কারণ আপনার এই ধনুক, এটা তো খেলনা। এই বৃক্ষে উঠুন, ওখানে একটা পুটলি আছে, ওটাকে নামান। যান যান যুবরাজ।
বৃহন্নলা, এগুলো কোন মহারথীর অস্ত্র আর শস্ত্র যেসব দেখলেই ভয় লাগছে? এটা অর্জুনের প্রসিদ্ধ ধনুক গান্ডীব। এটা কুন্তিপুত্র ভীমের ধনুক। আর এই গদা ওনারই। এই ছোরাটা সম্রাট যুধিষ্ঠিরের। আর এই তলোয়ার দুটো নকুল আর সহদেবের। নকুল আর সহদেবের? কিন্তু বৃহন্নলা, এই মহারথীদের অস্ত্রশস্ত্র এই শ্মশানের মধ্যে রাখা কেন? আর যদি এগুলো ওনাদের হয়ে থাকে তবে স্বয়ং ওনারা কোথায়? কুন্তিপুত্র অর্জুন তো স্বয়ং আমি, যুবরাজ, স্বয়ং আমি। তুমি সর্বশ্রেষ্ঠ ধনুর্ধারী অর্জুন? তুমি? হ্যাঁ, আমি দ্রোণ শিষ্য অর্জুন। আর ওই যে কঙ্কু যুবরাজ, উনি সম্রাট যুধিষ্ঠির। আপনার গোশালা সামলাচ্ছেন সহদেব। আর আস্থা বলে ঘোড়াদের সেবা করে চলেছেন ভাই নকুল। পাচক পল্লব সর্বশ্রেষ্ঠ গদাধারী ভীম। আর তোমার মাতাশ্রী শৈরেন্দ্রী আমাদের পাঞ্চালী। আমি মানছি না। যদি তুমি অর্জুন হও তবে তুমি অর্জুনের 10টা নাম বলো। ধনঞ্জয়, বিজয়, শ্বেতবাহন, ফাল্গুনী, কিরীটী, বিভৎসু, সব্যসাচী, অর্জুন, বিষ্ণু আর কৃষ্ণ। হে কুন্তিপুত্র, হে দ্রোণ শিষ্য, হে অর্জুন, আমাকে ক্ষমা করুন। আমার জন্য তো আপনার দাস হওয়াটাও গৌরবের কথা। না যুবরাজ, কখনো ভুল করেও দাসত্বের কথা বলবেন না। আমি জানি এটা শ্রদ্ধার সঙ্গেই বলেছেন, কিন্তু এই কথা কখনোই বলবেন না। আমি দাসত্বের স্বাদ ভালোই জানি যুবরাজ, ভালো করেই জানি। নম্রতার অর্থ এই নয় যে সিংহ ঘাসের দিকে তাকাবে। অবাক হবেন না যুবরাজ, এটা আমারই রথ। এখন আমরা এই রথে করেই যাব। যুবরাজ, এই অস্ত্র আমার রথে রেখে দিন, যান। অর্জুন, এটা তো অর্জুনের দেবদত্ত সংঘের শব্দমিত্র। তবে এর অর্থ হলো যে আমরা ওদের অজ্ঞাতবাস ভঙ্গ করে দিয়েছি। শুভেচ্ছা নাও মিত্র, শুভেচ্ছা নাও। সারথি, রথ নিয়ে পিতামহের কাছে চলো। হে পিতামহ, হে গুরু দ্রোণ, হে কুলগুরু কৃপাচার্য, আপনারা সবাই গান্ডীবের গুণের টঙ্কার অবশ্যই চিনে ফেলেছেন, আর ওই শঙ্খের আওয়াজ অবশ্যই শুনতে পেয়েছেন। এই জন্য আমি আপনাদের একটা কথা বলতে চলেছি, যেটা আমি আগেও অনেকবার বলেছি। পাশার পণের শর্ত এটাই ছিল, যদি অজ্ঞাতবাস ভঙ্গ হয়ে যায় তবে 12 বছরের বনবাস আবার আরম্ভ হয়ে যাবে। হ্যাঁ পুত্র, আমার ওই অশুভ দিন খুব ভালো করেই মনে আছে। তবে আপনারা তিনজনই সাক্ষী যে আমি পাণ্ডবদের অজ্ঞাতবাস ভঙ্গ করে দিয়েছি। পিতামহ, আপনি আমাদের দুজনের থেকে বড়। আপনি রথ নিয়ে এগিয়ে যান, আর এগিয়ে গিয়ে অর্জুনকে আদেশ দিন ও নিজের ভাইদের সাথে 12 বছরের দ্বিতীয় বনবাস যাওয়ার জন্য প্রস্তুতি শুরু করুক। পুত্র, আমরা এখানে মৎস্যদেশ জিততে এসেছিলাম, না তোমার ভাইদের অজ্ঞাতবাস ভঙ্গ করতে। তবে কি আমি অর্জুনকে এটা বলেছিলাম যে ও মৎস্য নরেশকে রক্ষা করতে গিয়ে এটা ভুলে যাক যে অজ্ঞাতবাসের বর্ষ এখনো পূর্ণ হয়নি? সম্ভবত ওদের বনবাস ভালো লেগে গেছে, আর সেই কারণেই ওরা এটা নিজেরাই ভঙ্গ করতে চাইছে। অঙ্গরাজ কর্ণ, এটা একটা পারিবারিক সমস্যা। এর মধ্যে না আমার বলাটা উচিত আর না তোমার। আমি তো তবু ওদের গুরু হই, কিন্তু তুমি তো বাইরের লোক। নিজের জিভকে ব্যঙ্গ করা থেকে সামলাও।
গুরুদের ইতিহাসে আপনার মতন গুরু তো খুব কমই পাওয়া যাবে, যে সবার সামনে সর্বদাই একজন শিষ্যের পক্ষ দেয় আর দ্বিতীয় শিষ্যের বিরুদ্ধে থাকে। রথ পূর্বের স্থানে নিয়ে চলো সারথি, এখানে তো পরিবারের বাদ বিবাদ চলছে। নিজের গুরুজনদের সম্মান করতে শেখো অঙ্গরাজ কর্ণ। সবাই তোমাকে অর্ধরথী বলে, কিন্তু আমি তোমাকে মহারথী বলেই মানি। কিন্তু এইমাত্র যে ব্যক্তির সাথে তুমি অসভ্য স্বরে অসভ্য কথা বললে, তুমি তার ধনুকে গুণও পড়াতে পারবে না। গুরু পরশুরাম ছাড়া সারা জগতে এর সাথে কথা বলার যোগ্য আর কেউ নেই। এই জন্য নিজের স্থানটা বোঝো আর নিজের স্থানেই চলে যাও। পিতামহ, যদি আপনি ছাড়া অন্য কেউ আমার মিত্রকে এতটা অপমান করত, তবে আপনার দিব্যি আজ তার রথ শূন্য হয়ে যেত। সে নিজের রথে থাকতো না, আর আমি তাকে কেটে ধরিত্রীর উপর ফেলে দিতাম নিশ্চয়ই। আমি তোমার কাছে ক্ষমা চাইছি মিত্র, আর অনুরোধ করছি যে এখানে আমার সাথেই দাঁড়িয়ে থাকো। অঙ্গরাজ কর্ণ, তুমি যেদিন সত্যের বাণ সহ্য করতে শিখে যাবে, ওই দিন মহারথীও হয়ে যাবে। আচার্য দ্রোণ ঠিকই বলেছিলেন, এটা কুরু পরিবারের সমস্যা, আর তুমি এই পরিবারে কেউ নও। যুবরাজ তোমাকে অঙ্গরাজ তো বানিয়ে দিয়েছিল, কিন্তু ও তোমাকে গুরুবংশীয় বানাতে পারবে না। এই ক্রোধ যদি কোনো বীর পান করে নেয় অঙ্গরাজ, তা অমৃত সমান হয়ে যায়। এই জন্য প্রিয় দুর্যোধন, তুমি গঙ্গাপুত্রের কাছে ক্ষমা চাও। ও কোন কোন অপরাধের জন্য ক্ষমা চাইবে আচার্য? আমি তো ওই দিনটাকে ভয় পাচ্ছি যেদিন একে ক্ষমা করতে করতে আমার ঝুলি শূন্য হয়ে যাবে। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি পিতামহ, কিন্তু আমি অসহায়। আমি ক্রোধের অশ্বে লাগাম টানতে পারি না। কখনো যেন এমন না হয় পুত্র, যখন এই ক্রোধের অশ্ব লাগাম ছাড়া হয়ে যাবে, তখন তুমি এটা দেখবে যে তুমি লাগাম টানার আর যোগ্যই থাকলে না। আমি ওই দিন দেখবার জন্য জীবিত থাকতে চাই না পুত্র। এই জন্য আমার কথা শোনো, সেনাদের নিয়ে হস্তিনাপুর ফিরে চলো। ফিরে চলো পুত্র, ফিরে চলো। সেটা যুদ্ধ হোক কিংবা পাশা, ছলনা করা উচিত নয় পুত্র। যখন পাশার অন্তিম বাজি লেগেছিল তখন আমি ওখানে ছিলাম পুত্র, আর তখন এটা ঠিক করা হয়নি যে তুমি নিজের গুপ্তচরদের পাঠিয়ে পাণ্ডবদের অজ্ঞাতবাস ভঙ্গ করার চেষ্টা করবে। এই বিবাদ এখান থেকে বিজয়ী হয়ে ফেরার পরেই করব পিতামহ। এখন তো এই মুহূর্তে সত্য হলো এই যে ওদের অজ্ঞাতবাস ভঙ্গ হয়ে গেছে, আর ওদের 12 বৎসরের বনবাসকে গ্রহণ করতেই হবে। কেবল মৎস্য সেনার সাথে যুদ্ধ করবার কথাই বলো পুত্র। অজ্ঞাতবাসের কথা বন্ধ করো। গণিতের হিসাবে পাণ্ডবদের অজ্ঞাতবাস সমাপ্ত হয়ে গিয়েছে। এভাবে হাসার জন্য ক্ষমা চাইছি পিতামহ, কিন্তু আপনি গণিত ভুলে গেছেন। ভারতবর্ষের সমস্ত গণিতজ্ঞদের একত্রিত করো আর ওদের জিজ্ঞাসা করো, গণিত আমি ভুলে গেছি নাকি তোমার ঈর্ষা গণিত জানে না? আপনার সন্তুষ্টির জন্য আমি এটাও করে নেব পিতামহ, কিন্তু আপনি আমার সাথে যুদ্ধ করতে এসেছেন। যুদ্ধ করুন। যদি পরাজয়ের জন্য যুদ্ধ করতে চাইছো যুবরাজ, তবে অবশ্যই করো, কারণ যে অর্জুন একলাই অগ্নিকে পরাভূত করতে পেরেছে, তাকে এই সেনা কি ক্ষতি করবে? হস্তিনাপুরের আচার্যদের তো চলন বলনি অন্যরকম। ওখানের গুরু রণভূমিতে নিজের শিষ্যের সাহস বাড়ানোর পরিবর্তে শত্রুর বীরত্বের প্রশংসা করে নিজেদের সাহস কমানোর চেষ্টা করে থাকেন। সামনে যদি অর্জুন আছে তো থাকতে দিন। আমি আপনাকে অঙ্গীকার করছি যে যেমন গরুর ভূমি থেকে সর্পকে উঠিয়ে নিয়ে যায়, তেমনি আমি অর্জুনকে রথ থেকে উঠিয়ে নিয়ে যাব। যদি আপনি অর্জুনের মুখোমুখি হতে ভয় পান, তবে আমাকে আজ্ঞা দিন। অঙ্গরাজ, নিজের অহংকারে রথের জন্য কোনো যোগ্য সারথি খোঁজো। তুমি নিজের সমস্ত শরীরে ঘি মেখে আর রেশমের বস্ত্র পরে জ্বলন্ত অগ্নিকুণ্ডে কেন ঝাঁপ দিতে চাইছো? অর্জুন একটা অগ্নিকুণ্ড অঙ্গরাজ, আর তুমি রেশম বস্ত্রের টুকরো। তুমি নিজের ভস্ম হয়ে যাওয়ার সময়ের অনুভবও করতে পারবে না। নদীর মৎস্য সাঁতারে নিপুণ হয়ে থাকে, কিন্তু ও সাঁতরে সাগর পার তো করতে পারবে না। আর এটাও ভুলো না যে আজ অর্জুন ওই অপমানে কবজে পড়ে আছে নিশ্চয়ই, যেটা 13 বৎসর পূর্বে কুরু রাজসভাতে করা হয়েছিল। তোমার বাণ ওই কবচকে ভেদ করতে পারবে না। কুলগুরু, ও কি পিতামহ গুরু দ্রোণ
আর আপনার থেকেও বড় ধনুর্ধর। পিতার আকারের মাপদণ্ড হাতে নিয়ে পুত্রের আকার মাপার মতো ভুল করো না। পুত্র দুর্যোধন, এই ভুল করো না তুমি। অর্থাৎ আপনি যুদ্ধ করবেন না? যুদ্ধ কেন করব না? যুদ্ধ করতেই তো এসেছি। মহারাজ তোমার সাথে আসবার আর তোমার পক্ষ নিয়ে যুদ্ধ করবার আদেশ আমাকে দিয়েছেন। যদি আমার প্রিয় অর্জুনও আমার সামনে থাকে, তবু আমি তোমার সাথে আর তোমার পক্ষ নিয়েই যুদ্ধ করে যাব। ওই যে অর্জুনের ধ্বজা এসে গেছে। আমি এই বাণের সংকেত বুঝতে পেরেছি আচার্য। ভূমিতে গাঁথা এই দুটো বাণের দ্বারা অর্জুন আপনার চরণ স্পর্শ করেছে। আর ওই যে দুটো বাণ আপনার কান দুটো ছুঁয়ে বেরিয়ে গেল, ওর দ্বারা অর্জুন আপনাকে যুদ্ধে আহ্বান করেছে। না, আমি কখনো চিন্তাও করিনি যে 13 বৎসরের পর যখন অর্জুনের সাথে দেখা হবে সেটাই রণভূমিতে হবে। সামনে দেখুন, নিজের রথের মধ্যে দাঁড়িয়ে ওকে এমন মনে হচ্ছে যে যেন ঘিয়ের বস্ত্র পরে থাকা যজ্ঞকুণ্ডের লেলিহান শিখা। যুবরাজ, রথকে ওখানে নিয়ে গিয়ে থামান যেখান থেকে কুরুসেনা আমার বাণের গণ্ডির মধ্যে থাকতে পারে, কিন্তু দুর্যোধন আমার সবচেয়ে কাছে থাকে। আমি তো যুবরাজ দুর্যোধনকে কোথাও দেখতেই পাচ্ছি না। হয়তো ও আমাদের গরুগুলোকে নিয়ে দক্ষিণের দিকে চলে গেছে। তবে ওখানে চলুন, অনুসরণ করুন ওকে। যথা আজ্ঞা। গঙ্গাপুত্র, অর্জুন তো সোজা দুর্যোধনের খোঁজে এগিয়ে যাচ্ছে। ওকে আটকান কুলগুরু। ওকে আমাদের পক্ষে একা আটকানো সম্ভব নয় গঙ্গাপুত্র। চড়িয়ে বান গুণের উপর